শহর কলকাতা, গতিময় তার জীবনযাপন, রূপ বদলাচ্ছে প্রতিদিন। আবার এই শহরেই বুকে আগলে রাখে তার ঐতিহ্য, যা বিশেষ সময়ে শুধু সামনে আসে। দুর্গাপুজোর সময়টা তেমনই মাহেন্দ্রক্ষণ। ইউনেস্কো কলকাতা শহরের সেই ঐতিহ্যকেই সম্মান দিয়েছে, যার অংশীদার ২১৯ বছরের এক পুজো। কলকাতা যাকে দর্জিপাড়ার মিত্রবাড়ির দুর্গাপুজো নামে চেনে। বিভিন্ন বনেদি বাড়ির সাবেক পুজো ছাড়া পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর ইতিহাস অসম্পূর্ণ। ১০০, ১৫০, ২০০, কোথাও কোথাও ২৫০, এমনকি ৩০০ বছরের পুরনো এইসব পুজো যেন নিজেরাই বহমান ইতিহাস। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে এখনো প্রতি বছর। থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান, তাতে এক চালার দুর্গা, পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁক জমকের পুজো, যা বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। শহর কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম দর্জিপাড়ার মিত্রবাড়ির দুর্গাপুজো, যা এবছর ২১৯ বছরে পদার্পণ করবে। আর এই বাড়ির দুর্গাপুজোর নিয়মের দিক দিয়েই রয়েছে একাধিক ব্যতিক্রমী। সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব। ঠিকই ভাবছেন, আমি দুর্গাপুজোর কথাই বলছি। আর মাত্র হাতে কয়েকটা দিন, তারপরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার বনেদি বাড়িগুলোর প্রস্তুতি ঠিক কতটা রয়েছে তাই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি নীলমণি মিত্র স্ট্রিটে। আর এই নীলমণি মিত্র স্ট্রিটের যে দর্জিপাড়া মিত্রবাড়ি, সেই মিত্রবাড়িতে বহু বছর ধরে এখানে দুর্গাপুজো হয়ে আসছে। কত বছরে পড়লো এখানকার এবছরের দুর্গাপুজো, সেই বিষয়ে জানার চেষ্টা করব। এবং তাছাড়াও এই যে বাড়ির পুজো, কি কি রীতি রয়েছে, কি কি নিয়ম রয়েছে, কি কি আচার অনুষ্ঠান রয়েছে, সবটাই জানার চেষ্টা করব এই বাড়ির পরিবারের সদস্যদের থেকে। এই যে বাড়ির পুজো, এই পুজো দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আর এই বাড়ির পুজো শুধুমাত্র এই বনেদি বাড়ি নয়, কলকাতার বিভিন্ন বনেদি বাড়ি, তার পাশাপাশি যে সমস্ত পুজো প্যান্ডেলগুলি রয়েছে বা পুজো মণ্ডপগুলি হয়, সব থেকে বড় বড় যে পুজো মণ্ডপগুলি, সমস্ত জায়গাতেই কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত বলা চলে। এই মুহূর্তে মিত্রবাড়ির ঠিক কোন পর্যায়ে রয়েছে পুজোর প্রস্তুতি, সেটাই জানার চেষ্টা করব। আমাদের এই যে পুজো ২১৮ বছর সম্পূর্ণ করে ২১৯ হয়েছে। অবশ্যই আমাদের কিছু বিশেষত্ব বা কিছু নিজস্বতা যেগুলো আমাদের মতো, সেটা তো রয়েছে নিশ্চয়ই। আঙ্গিকের দিক থেকে আমি প্রথম বলছি। আমাদের আঙ্গিকের দিক থেকে মা তেচালা, পেছনে একটা মঠ চৌরির কাজ হয়, যেটা এখনো হয়নি, হবে। সেটা হচ্ছে মাটির ছাঁচ দিয়ে তৈরি কাজ। সেই কাজটা সাধারণত খুব একটা বাড়িতে, আগে কিছু বাড়িতে হলেও এখন খুব একটা বাড়িতে হয় না বা কমিয়ে দেওয়া হয়েছে। জিনিসটা যতটা হতো, হয়তো আগে যদি ১০ ইঞ্চির হতো, এখন সেটা ২ ইঞ্চির হয়ে গেছে, এইরকম। দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো হয় রথের দিন, তেমনটাই বলছেন অনুসুয়া মিত্র বিশ্বাস। দুর্গাপুজোর মূর্তি তৈরি হয় বাড়িতেই, পুরনো ছাঁচেই গড়া হয় নতুন প্রতিমা। অন্যান্য বৈষ্ণব মতে হওয়া পুজোর রীতি মেনে এখানে দেবীর বাহন অশ্বরূপী সিংহ। আমাদের বাড়ির আঙ্গিকগত বৈশিষ্ট্যের আর একটা হচ্ছে, আমাদের দুর্গা মা, লক্ষ্মী মা আর সরস্বতী মা, এদের দেবী মুখ, কিন্তু অসুর আর কার্তিকের, এদের দুজনের বাংলা মুখ, মানে মানুষের মতো মুখ। এটার খুব একটা প্রচলন বোধহয় নেই। আর এরম দুরকম মিক্সচার আর কি। আর আমাদের এমনিতে রয়েছে কি দেবসিংহ। আচ্ছা, কুলুঙ্গিতে থাকেন মহাদেব আর রামচন্দ্র, মানে অকাল বোধন। আর মহাদেব ছাড়া তো মায়ের বোধন হবেই না পুজো। আমাদের পুজোর রথের দিন কাঠামো পুজো হয়, তারপর বাড়িতেই মাকে তৈরি করা হয়।
এই বাড়ির পুজো শুরু হয়েছিল রাধাকৃষ্ণ মিত্রের হাত ধরে। এখন এই বাড়ির পুজোর দায়িত্বে অনুসুয়া মিত্র বিশ্বাস ও পরিবারের অন্য মেয়েরা। ঠাকুর দালানের খিলান, স্তম্ভ, বাতি আজও সাক্ষী দিচ্ছে সেই ঐতিহ্য, পরম্পরা, পুজোর হাত বদলের। রাধাকৃষ্ণ মিত্রের অনেক সন্তানের মধ্যে যে কোনো কারণেই হোক তার মেজ ছেলে রাজকৃষ্ণ মিত্র পুজোর দায়িত্বটা নেন এবং সেই রাজকৃষ্ণ মিত্রের পর তার একমাত্র ছেলে অমরেন্দ্র কৃষ্ণ মিত্র সেই পুজোর দায়িত্ব নেন। এবং আমি কিন্তু দায়িত্ব বলছি, সকলের তার সেখানে উপস্থিতি আছে বা সকলেই তার মধ্যে ইনভলভড হয়। আর তারপরে অমরেন্দ্র কৃষ্ণ মিত্রর আবার রাজকৃষ্ণ মিত্রর একজনই ছেলে অমরেন্দ্র কৃষ্ণ মিত্র, তার আবার অনেক ছেলের মধ্যে আমার দাদু মানবেন্দ্র কৃষ্ণ মিত্র পুজোর দায়িত্ব নেন। সবাই আসে, সবাই আমাদের সঙ্গে যোগ দেয়, কিন্তু দায়িত্বটা মেন একজনের হয়। মানবেন্দ্র কৃষ্ণ মিত্র 3 ছেলে ছিলেন। 3 ছেলে এখন কেউই জীবিত নেই, আমার বাবা জ্যাঠারা। তাদের কারোরই কোনো পুত্র সন্তান না থাকায় এখন এই পুজোটা সম্পূর্ণই মহিলা পরিচালিত। দর্জিপাড়া মিত্র বাড়িতে কুমোরতলি থেকে আসে ডাকের সাজ। বাড়ির ছোট বড় সকলে মিলেই দেবী প্রতিমাকে সাজিয়ে তোলেন। প্রতিপদ থেকে শুরু হয় এই বাড়ির পুজোর বোধনের রীতি। আমরা কথা বলছিলাম এই বাড়ির একদম যিনি কনিষ্ঠ কন্যা অনুসুয়া বিশ্বাস মিত্র তার সঙ্গে। তিনি যেমনটা বলছেন, এই বনেদি বাড়ির পুজো, দুর্গাপুজো এবছর 218 বছর পার করে 219 বছরে পদার্পণ করেছে। এবং এই যে বাড়ির পুজোর যে বৈশিষ্ট্য রয়েছে বা যে রীতি রয়েছে তার মধ্যে অন্যতম, এই বাড়িতে 3 দিনই কুমারী পুজো হয়। আমরা যেমনটা জানি যে কুমারী পুজো হয় অষ্টমীতে, কিন্তু এখানে 3 দিন ধরে হয় কুমারী পুজো। তাছাড়াও সন্ধি পুজোতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। আমরা মাকে নৈবেদ্য দিই, আমরা সেই নৈবেদ্য বা সব কিছু আমরা নিজেরা তৈরি করি, নিজেরাই, মানে লোক দিয়ে করানো হয় না, যার জন্য আমরা যতটুকু সম্ভব জিনিসটাকে সুন্দর রূপ দিয়ে তৈরি করতে পারি, একটা নান্দনিক রূপের মতো। মানে ধরুন আমরা পান মশলা ফুলের মতো করে সাজিয়ে দিতে চেষ্টা করি। মাখমের নৈবেদ্যকে আমরা শ্রীর মতো করে উঁচু করে কনিক্যাল শেপ দিয়ে মাখমের নৈবেদ্য আমরা করতে শিখেছি। বা খিচুড়ি বলে আমাদের একটা নৈবেদ্য হয়, আমরা তো রাধা ভোগ দিই না, না, সেটাতে আমাদের মানে নিচে আতপ চাল দিয়ে ওপরে ঘি মাখানো মুগ ডাল দিয়ে তার চারিপাশে পাঁপড়, নানান রকম সবজি ভাজা কেটে দিয়ে সেইভাবে মাকে নিবেদন করা হয়। তবে আমাদের বাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য, এখন সোলার এনার্জিটা খুব কমন, সবাই করছে, কিন্তু আমাদের এই সুদীর্ঘ 218 বছর ধরে আমরা পরম্পরায় শিখে এসেছি আচার ইত্যাদি বড়ি সবারই রোদে হয়, আমরা রোদে পাক করে মার জন্য আচার রাখি। সেই জন্য আমাদের প্রথম পুজোর কাজ শুরু হয়ে যায় সরস্বতী পুজোর পর, যখন কুল ওঠে তখন কুলের আচার, তারপর ক্রমশ তেঁতুলের আচার, আমের আচার, আমশি ইত্যাদি আমরা জিনিসগুলোকে তৈরি করি। এবং মুগ ডালকেও আমরা ঘি মাখিয়ে রোদে দিয়ে সেই জিনিসটার মধ্যে ভাজা মুগের একটা যে সোনালি রং সেটাকে নিয়ে এসে তারপর আমরা সেটাকে দিয়ে নিবেদন করি মাকে। যে আমাদের বাড়িতে 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই কুমারী পুজো হয়, শুধুমাত্র অষ্টমীতে নয়। আর আমাদের বাড়িতে আগে বলি প্রথা ছিল, কিন্তু রাধাকৃষ্ণ মিত্র সেটাকে প্রবর্তন করেছিলেন, কিন্তু রাজকৃষ্ণ মিত্রের কাছে কোনো এক ছাগ শিশু আশ্রয় চাওয়ায় সে বছর উৎসর্গীকৃত ছাগকে তিনি বলি দেন, কিন্তু তারপরের বছর থেকে আর কোনো মানে বলি হয় না, মানে প্রতীকী বলিও হয় না। আমরা জিনিসটা বুঝতে পারি যেহেতু আমাদের পুরনো খাতায় লেখা আছে সপ্তমী পুজোয় পাঁঠার পরিবর্তে চিনির নৈবেদ্য, অষ্টমী পুজোয় নেই, নবমী পুজোয় পাঁঠার পরিবর্তে 3টি চিনির নৈবেদ্য, তার মানে বুঝতে পারি সেদিন 3টে পাঁঠা ছিল। এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারি, জিনিসটার আমরা আমাদের কাছে সেটাই প্রমাণ। এইভাবে আমাদের কলাবউ স্নান কিন্তু গঙ্গায় যান না, আমাদের বাড়ির মধ্যেই যা কিছু হয় বাড়ির মধ্যে হয়। কলাবউ স্নান আমাদের বাড়ির মধ্যেই সামনের দিকটায় হয়। অষ্টমীতে আমাদের আর একটা জিনিস আছে, কল্যাণী পুজো হয়। কল্যাণী পুজো যেটা হয় সেটায় আমি বললাম ওর দিন চিনির নৈবেদ্য যেটা হয় সেটা কিন্তু পাঁঠার পরিবর্তে না, সবার কল্যাণ কামনায় চিনির নৈবেদ্য হয়। এবং সেই চিনির মানে ছোট ছোট করে অল্প অল্প চিনি দিয়ে দিয়ে বাড়ির সমস্ত সদস্য বা বন্ধুবান্ধব তাদের নাম দিয়ে এক একটা ছোট ছোট নৈবেদ্যকে উৎসর্গ করা হয় তার কল্যাণ কামনায়। আর একদম মাঝখানেরটা বলা হয় যে চেনা অচেনা জানা অজানা সবার মঙ্গল কামনায় আমরা এই
নৈবেদ্যটাকে উৎসর্গ করছি। এইভাবে চিনির নৈবেদ্য হয় অষ্টমীতে। আমাদের সন্ধি পুজো একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের সন্ধি পুজোয় কিন্তু 108 পদ্ম দেওয়ার না, 108 অপরাজিতা দেওয়া হয়। 108 অপরাজিতা ফুলে মাকে নিবেদন করা হয়, উৎসর্গ করা হয়। তাছাড়া 108 দীপমালা টিপমালা এগুলো যেগুলো থাকে সব জায়গায় থাকে। নবমী পুজোয় আমাদের হোম হয়। হোমের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সব জায়গায় সাধারণভাবে হোম হয়, ঠাকুরমশাই হোমাগ্নিটা প্রজ্বলিত করেন। আমাদের বাড়িতে কিন্তু সেটা না। আমাদের বাড়িতে আমরা আগে ধুনুচি নিয়ে, আমরা যে বয়োজ্যেষ্ঠ কেউ, এখন হয়তো আমি জিনিসটা করছি, তাকে ওই হোমাগ্নিটা আমরা প্রজ্বলিত করে দিই। তিনি বারণ বা কিছু দিয়ে সেই জিনিসটা নেন, আমি সেই জায়গাটা আমরা জ্বালিয়ে দিই। জ্বালিয়ে দেওয়ার পর তিনি সেই অগ্নিটাকে প্রবেশ করেন। দশমীতে কনকাঞ্জলির পরে মা দুর্গার আসনে বসেন বাড়ির মহিলারা। তাদের প্রার্থনা এভাবেই সঞ্চারিত হোক শক্তি। উপোস করেও না, নিরামিষ খেয়েও না, আমরা মাছ ভাত খেয়ে যে বরণ করছে মূল, সে লেজা মুড়ো খেয়ে মাছের মুখে পান দিয়ে বরণ করতে আসে। আর বরণের পর আমাদের কনকাঞ্জলি হয়। কনকাঞ্জলির পর আমরা সবাই ঠাকুর এখান থেকে এসে মায়ের সিংহাসনে বসি। মায়ের সিংহাসনে বসে সরিয়ে দিয়ে মাকে এই প্রার্থনা করা হয় যে মা তুমি মাতৃস্বরূপা, আমরাও মাতৃস্বরূপা। তাই জন্য তোমার ওই যে শক্তি, তার অণু পরমাণুও আমাদের মধ্যে তুমি অনুরণিত করো, যেন আমরাও তোমাদের মতন দুষ্টের দমন করে, অন্যায়কে সরিয়ে দিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ সব কিছুকে আমরা সুন্দর করে করতে পারি। আবার তাদের যেমন আমরা দুষ্টের দমনও করতে পারি, তেমনি আমরা আমাদের মমতা স্নেহ দিয়ে যেন তাদের ভরিয়ে দিতে পারি। সেই শক্তিটা তুমি আমাদের দাও, সেইটা প্রার্থনা করি আমাদের ওই মার সিংহাসনে বসা। প্রতিমা নিরঞ্জনের সময় আগে নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতি আজ অবলুপ্ত। তবে ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার সময় বাড়ির ছেলেরা কাঁধে চাপিয়ে হেঁটে যাবেন, যা এই বাড়ির অন্যতম পুজোর বৈশিষ্ট্য। এই যে পুজোর বৈশিষ্ট্য বা এই যে একাধিক রীতি রয়েছে এই পুজোকে কেন্দ্র করে, তা কিন্তু অন্যতম বলা চলে। এবং সামনেই দুর্গাপুজো এবং হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। পুজোর প্রস্তুতিও তুঙ্গে ইতিমধ্যেই চলছে। মূর্তি প্রতিমা তৈরির কাজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিমা তৈরিতে যে বৈশিষ্ট্য রয়েছে তা হলো এখানে প্রতিমার মূর্তি যেমন হয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখানে প্রতিমার যে কার্তিক রয়েছে বা মহিষাসুর, তার মূর্তি কিন্তু মানবের মুখ আকারে হয়, যা কিন্তু অন্য কোথাও সেভাবে দেখা যায় না। এই পুজোকে কেন্দ্র করে সবাই মুখিয়ে থাকেন এবং প্রচুর আনন্দ করেন, প্রচুর খাওয়া দাওয়া করেন, প্রচুর উদযাপন হয় এই দুর্গা উৎসব। শুধু কলকাতা শহরে নয়, বাঙালির এই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে এবং অনেক আনন্দ উপভোগ করার থাকে। আর মাত্র হাতে কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর তার আগে একেবারে প্রস্তুতি তুঙ্গে কলকাতা সহ কলকাতার বিভিন্ন বনেদি বাড়িতে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।